আচ্ছা, সো ক্রিটিক্যাল থিওরি অ্যান্ড লিটারেরি ক্রিটিসিজম কি, অ্যাটলিস্ট উই নো দ্য কনসেপ্ট, তাই না? কনসেপ্টটা সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার। সো আজকে হচ্ছে আমরা পড়া শুরু করি। এবারে অ্যাট ফার্স্টে মিডের সিলেবাসে আমাদের থাকবে এটা, which is our preface to Shakespeare. Preface to Shakespeare that is written by Samuel Johnson. Samuel Johnson was an essayist. So Samuel Johnson কি করেন? He criticized Shakespeare, তাই না? নাম পড়ে at least we are getting the idea যে Samuel Johnson has criticized Shakespeare here in this essay. So criticism এ কি শুধুই খারাপ কথা বলবো? Criticism means overall একটা commentary, তাই না? যে ভালো মন্দ সব কিছুই আমাদের সেরকমভাবে প্রিফেস টু শেক্সপিয়ারও ইট ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস। হ্যাঁ, একটা হচ্ছে শেক্সপিয়ারের স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড দেন ইউনিটিজ অফ দ্য শেক্সপিয়ার প্লে। আচ্ছা, তো একটু একটু করে পড়ি অ্যান্ড আমি হচ্ছে কিছু লাইনও আপনাদেরকে মার্ক করতে বলবো, তখন আমরা মার্ক করব, ঠিক আছে? সো ফার্স্টে আজকে আমরা কভার করব মোটামুটি শেক্সপিয়ারের স্ট্রেংথ নিয়ে কী কথাবার্তা বলে স্যামুয়েল জনসন। আচ্ছা, অ্যাট ফার্স্টে যদি আমরা পড়ি, দেন হি টকস অ্যাবাউট দ্যাট অ্যাপ্রোচ। Samuel Johnson is talking about his approach towards antiquity. হ্যাঁ, antiquity মানে কি? অ্যান্টিক, পুরাতন, পুরাতনদের প্রতি তার চিন্তা ভাবনা কি, অথবা একটা জেনারেল ক্রিটিকের চিন্তা ভাবনাটা কি? পুরাতন বলতে বলা হচ্ছে দ্য রাইটার্স দে বিলং ফ্রম দ্য প্রিভিয়াস জেনারেশন। আগের জেনারেশনের রাইটারদের নিয়ে কি কি বলা হয়? আচ্ছা, এখানে একটু পড়ি, একটু পড়ে আমাকে আপনাদেরকে অ্যাকচুয়ালি লাইনে আনতে হবে। হ্যাঁ, কারণ বিকজ ইট ইজ অল অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ পড়ে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। আমি একটু পড়ি, দেন উই উড বি ডিসকাসিং। অ্যান্টিকুইটি, লাইক এভরি আদার কোয়ালিটি দ্যাট অ্যাট্রাক্টস দ্য নোটিস অফ ম্যানকাইন্ড, হ্যাজ আনডাউটেডলি votaries that reverence it not from reason but from prejudice. Some seem to admire indiscriminately whatever has been long preserved without considering that time has sometimes cooperated with chance. All perhaps are more willing to honor past than present excellence, and the mind contemplates genius through the shades of age as the eye surveys the sun through artificial opacity. এখানে বলতে চাচ্ছে কি, যে আলটিমেটলি whenever in time of ক্রিটিসাইজিং, আমরা যখনই ক্রিটিসাইজ করতে বসি তখন আমরা কি করি? উই অনার দ্য পাস্ট দেন প্রেজেন্ট। আমরা সবসময় বলি যে যায় দিন ভালো আসে দিন খারাপ, ঠিক সিমিলার ওয়েতেই আমরাও এই কাজটাই করি। আমরা বলি আগের যে সমস্ত রাইটার্স ছিল দে ওয়ার মোর ব্রিলিয়ান্ট দেন দ্য টুডেজ অর দ্য মডার্ন রাইটার্স। The mind contemplates genius through the shades of age as the eye surveys the sun through artificial opacity. The great contention of criticism is to find the faults of the modern and the beauties of the ancient. এই লাইনটা মার্কিং করব। হ্যাঁ, যে ক্রিটিসিজমের সেকেন্ড প্যারায় the great contention of criticism is to find the faults of the moderns and the beauties of the ancient. কি বোঝাচ্ছে এই লাইনটার মাধ্যমে বলেন? হ্যাঁ, ক্রিটিসিজম আমরা কীরকম করি, যে দেখা যায় যে এখনকার যারা স্যামুয়েল জনসন তার সময়কার কথা বলতেছে, যে জেনারেলি ক্রিটিসাইজ করা হয় দ্য মডার্ন রাইটারদেরকে। যেমন রাইট নাও স্যামুয়েল জনসনের টাইমের আরও কিছু রাইটার্স ছিলেন যাদেরকে আমরা ক্রিটিসাইজ করতে চাচ্ছি, তাদের কাজগুলো নিয়ে কথা বলা হচ্ছে। ধরেন মানে একটা রাইটার যখন ডিকেসড মারা যায় তখনই তাকে আমরা বলি যে হি ইজ দ্য বেস্ট অথর, তাদের বিউটিগুলো তখনই বলি, কিন্তু যতক্ষণ হি ইজ অ্যালাইভ উই আর পিন পয়েন্টিং, তাই না?
আমরা তাদের এক্স্যাক্টলি তাদের ক্রিটিসিজমগুলো বের করে আনি রাদার দেন টকিং অ্যাবাউট দেয়ার বিউটি। While an author is এই লাইনটাও আন্ডারলাইন হবে, while an author is yet living we estimate his powers by his worst performance and when he is dead we rate him by his best. সো কি বলতে চালো যে যখন একটা অথরকে আমরা রেট করতে চাই, রেটিং ধরেন 0 to 5 এর একটা রেটিং করব, তখন আমরা কি করি, whenever he is alive we rate him by his worst performance. আমরা খারাপ কাজটা খুঁজে বের করি তার, যে এই বইটা তো ভালো হয় নাই, বাট whenever he is dead মারা যাবার পরে আমরা তার খারাপ কাজটা নিয়ে কথা বলি না, rather we talk about his best writing, তাই না? যেমন হুমায়ুন আহমেদও যখন জীবিত ছিলেন তখন আমরা হচ্ছে মডার্ন টাইমে তার লেখার যে ধাঁচটা ইজ ডিক্রিজিং অ্যান্ড এভরিথিং, এইগুলো নিয়ে we would like to talk. আর আলটিমেটলি whenever he is deceased আমরা তখন গিয়ে ওই বইগুলো আবারও নিয়ে কথা বলি যে কোথাও কেউ নাই, অথবা ফার্স্টের দিকের যেইগুলো তার রাইটিং সেইগুলো নিয়ে we would like to talk. আচ্ছা, এখন আসেন ইন দ্য সেকেন্ড প্যারা। সেকেন্ড প্যারাতে মোটামুটি বলা হচ্ছে দ্য এস্টিম, হ্যাঁ সেলফ এস্টিম আমরা বলি না, যে আত্মসম্মান কাইন্ড অফ। সো দিস ইজ অলসো ক্রাইটেরিয়া অফ আ মেরিট, আ ক্যাটাগরি টু মেক পারসন আ মেরিটোরিয়াস, এইটা নিয়ে কথা বলা হচ্ছে। এবং আমরা যে জাজমেন্টাল হই, আমি যে ক্রিটিক হব, এই ক্রিটিক হওয়ার জন্য আমার কি কি রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল। স্যামুয়েল জনসন যে ক্রিটিক হচ্ছে শেক্সপিয়ারের, সো তার কিছু ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে টু বিকাম আ ক্রিটিক, এটা নিয়ে হি ডিসকাস ইন দিস সেকেন্ড পার্ট। ওকে, আচ্ছা, What mankind, এটা হচ্ছে কত নাম্বার, 4 নাম্বার লাইন থেকে। What mankind have long possessed, they have often examined and compared, and if they persist to value their possession, it is because frequent comparison have confirmed opinion in its favor. As among the works of nature, no man can properly call a river deep or a mountain high without the knowledge of many mountains and many rivers. So in the production of genius, nothing can be styled excellent till it has been compared with other works of the same kind. এটাও মার্ক করব। কি বলা হচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট মেইনলি দেখাবো হচ্ছে as among the works of nature, no man can properly call a river deep or a mountain high without the knowledge of many mountains and many rivers. কি বলা হচ্ছে, আমরা কার সাথে কাকে কিভাবে কম্পেয়ার করব। যদি আমি ধরেন একটা রিভারই দেখলাম, আমি একটা কি বলবো বুড়িগঙ্গাই দেখলাম, বুড়িগঙ্গা দেখেই আমি বললাম এত বড় রিভার, এবং রিভার মানে আমার কাছে বুড়িগঙ্গাই, তখন কি আমি কম্পেয়ার করতে পারবো টেমস অ্যান্ড বুড়িগঙ্গাকে? বিকজ আমি তার রিভারই দেখি নাই, একটাই, এবং কোন একটা মাউন্টেন এইটুকি ধরেন টিলা, ওটাকে দেখে আমি বলছি দিস ইজ দ্য মাউন্টেন। এক্স্যাক্টলি, বিকজ আই হ্যাভ নেভার সিন দ্য মাউন্টেন্স। ইফ আই ওয়ান্ট টু কম্পেয়ার সামথিং আই হ্যাভ টু সি এক্সপ্লোর মেনি থিংস। এই কথাটাই বলতে চাচ্ছে যে যদি আই হ্যাভ টু বি আ ক্রিটিক, আমার যদি কারো কাজ নিয়ে কম্পেয়ার করতে হয়, দেন I have to compare his work with other works of the similar kind. ওই রকম রাইটারই আমার খুঁজে বের করে কম্পেয়ার করতে হবে। আমি শুধু শেক্সপিয়ার পড়ে কম্পেয়ার করে ফেললাম, শেক্সপিয়ারকে বললাম যে হি ইজ দ্য ওর্স্ট অথর অর দ্য বেস্ট অথর, এরকম করলে হবে না। আই হ্যাভ টু রিড আদার অথার্স ওয়ার্ক অ্যাজ ওয়েল। Demonstration immediately displays power and has nothing to hope or fear from the flux of years, but works tentative and experimental must be estimated by their proportion to the general and collective ability of a man, as it is discovered in a long succession of endeavors. Of the first building that was raised, it might be with certainty determined that it was round or square, but whether it was spacious or lofty must have been referred to time. So বলতে চাচ্ছে যখন একটা রাইটিং
বা যে কোনো কিছুর একটা ক্রিয়েশন হয়, হ্যাঁ, একটা ফার্স্ট নোশনে আমাদের খুবই জেনারেল এবং সিম্পলিস্টিক একটা আইডিয়া আসে যে জিনিসটা হয় রাউন্ড নয়তো স্কোয়ার। ধরেন একটা বিল্ডিংয়ের কথাই, একটা বিল্ডিং আমি দেখলাম, দেখে কিছু কিছু বিল্ডিং থাকে না যে স্কোয়ার শেপ, কিছু বিল্ডিং আবার দেখবেন যে একটু ওভাল শেপ বা এরকম, আপনি বলেন যে স্কোয়ারের মতো না অন্য কিছু। কিন্তু আলটিমেটলি যত সময় যাচ্ছে বিল্ডিংয়ের আরও আরও মডেল আপনি দেখতেছেন না, কিছু কাচের বিল্ডিং, কিছু বাঁকানো বিল্ডিং, কিছু সোজার মধ্যে বাঁকানো, স্কোয়ারের মধ্যে বাঁকানো। সো এই কথাটাই বলতে চাচ্ছি, যত আপনি দেখতেছেন, যত the more you are exploring, the more you are finding that this work is আরও পিন পয়েন্ট ওয়েতে তাকে জাজ করতে পারতেছেন, তাই না? হ্যাঁ, একটা চেয়ার, এই চেয়ার, এটা থেকে সুন্দর চেয়ার তো দেখছেন, অনেক সুন্দর চেয়ার দেখেই তো এটাকে জাজ করতেছেন যে এটা অত ভালো না, তার থেকে এই চেয়ারটা ইজ দ্য বেস্ট, এর থেকে হচ্ছে নিচের অফিসে যেগুলো দে আর দ্য বেস্ট। সো টাইমের সাথে সাথে ইউ আর গেটিং ইউর ম্যাচুরিটি টু জাজ এনিথিং। এক্স্যাক্টলি, যত টাইম যাবে, বলতে চাচ্ছে যত বেশি পুরনো হবে কোনো একটা অথরের ওয়ার্ক, তত বেশি সেটা নিয়ে এক্সপেরিমেন্টেশন হবে, সেইটা নিয়ে সেইটার বিউটিটা আরও আরও অনেকভাবে ফুটে উঠবে। ধরেন হেমলেট নিয়ে এত কিছু কথাবার্তা, হ্যাঁ, যে হেমলেটের এত এত থিওরি, সাইকোঅ্যানালিস্টিক থিওরি অ্যান্ড এভরিথিং। সিগমন্ড ফ্রয়েড তো 20th সেঞ্চুরির একটা মানুষ, তার থিওরি আমরা হেমলেটে অ্যাপ্লাই করছি। আর হেমলেট ইজ লাইক কত আগের, 14th-15th সেঞ্চুরির দিকের। সো তখনকার একটা জিনিস আমরা হেমলেটে অ্যাপ্লাই করে দেখতেছি, অ্যান্ড এটা কি হচ্ছে, কাজটাকে আরও আরও বিউটিফাইড করে ফেলা হচ্ছে না, এই কথাটাই বলা হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে মার্ক করেন একটু, দ্য পিথাগোরিয়ান স্কেল। The Pythagorean scale of numbers was at once discovered to be perfect, but the poems of Homer we yet not to transcend the common limit of human intelligence, but by remarking the nation after nation and century after century has been able to do little more than transpose his incidents, new name his characters and paraphrase his sentiments. So বলতে যাচ্ছে ম্যাথমেটিক্সের কথায় আসেন। ম্যাথমেটিক্স অ্যান্ড লিটারেচার, দে আর টু ডিফারেন্ট ক্রাইটেরিয়া, টু ডিফারেন্ট জনরা। একটা ম্যাথমেটিক্সের সূত্র, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস যেভাবেই লিখে গেছিল, এই আমরা, ইনফ্যাক্ট আমাদের সামনে যে আরও ফিউচার জেনারেশন, দে উড বি রিডিং ইট ইন দ্য সেম ওয়ে, কোনো চেঞ্জ নাই না। সো কিন্তু আলটিমেটলি যেমন ধরেন ওই যে নিউটনের 3টা ল, F = ma, সো এই ধরনের জিনিসগুলো কি কোনো চেঞ্জ ঘটতেছে না, সূত্র ওটাই আছে, সূত্র তো চেঞ্জ হচ্ছে না। সো বলতেছে যে দিস ইজ পসিবল অনলি ইন ম্যাথমেটিক্স লাইক দ্যাট ওয়ে, বাট ইন কেস অফ লিটারেচার ডোন্ট থিঙ্ক ইট লাইক দ্যাট ওয়ে। হোমারের ইলিয়াড, হোমার্স ইলিয়াডের উপরে কত কাজ, জাস্ট আজকে একটু সার্চ দিয়ে যে হোমার্স ইলিয়াডের উপর কী কী পেপার আছে, মানে ওইটার রেজাল্টই দেখবেন যে কতগুলো রেজাল্ট আপনাকে শো করবে, ঠিক আছে? সো বলতে চাচ্ছে লিটারেচারের ক্ষেত্রে ইট ইজ ভেরি ডিফারেন্ট, টাইম টু টাইম দ্য মিনিং গেটস চেঞ্জ, ইন্টারপ্রিটেশন গেটস চেঞ্জ, সব কিছু চেঞ্জ হয়ে যায় অ্যান্ড ইট গেটস পলিশড। এক্স্যাক্টলি, আচ্ছা, the reverence due to writings that have long succeeded arises therefore not from any credulous confidence in the superior wisdom of past ages or gloomy persuasion of the degeneracy of mankind, but is the consequence of acknowledged and indubitable position that what has been longest known has been most considered, and what is most considered is best understood. এই লাস্ট লাইনটা মার্ক করব, এটা দিয়ে কি বলা হচ্ছে, জাস্ট এই লাইনটাই যদি আমি বলি, হোয়াট হ্যাজ বিন লংগেস্ট নোন, দেখেন সেকেন্ড প্যারার লাস্ট লাইনটা, হোয়াট হ্যাজ বিন লংগেস্ট নোন has been most considered, and what is most considered is best understood. What does it mean? শুধু এটা, এই লাইনটাই যদি আমি আপনাকে বলি টু ডেসক্রাইব, কি বলতে চাচ্ছে, what has been longest known has been most considered, and what is most considered is best understood.
দ্যাট হ্যাজ বিন লংগেস্ট নোন, সেটাকেই ধরা হয় ইম্পর্টেন্ট, যে সিগনিফিকেন্ট একটা জিনিস, এবং যেটা অনেক বেশি সিগনিফিকেন্ট সেটাই আমরা বেশি বুঝি, তাই না? যেমন ধরেন যে শেক্সপিয়ারের প্লের কথাই যদি আমরা বলি, শেক্সপিয়ারকে কে না চিনে? মানুষ যে ধরেন ইংলিশের কিছুই জানে সেও বলবে শেক্সপিয়ার, শেক্সপিয়ার পড়ে আসো তোমরা, শুধুই শেক্সপিয়ার পড়ো। এক্স্যাক্টলি, বিকজ শেক্সপিয়ার হ্যাজ বিন known for a very longer period. এই যে আজকের ওয়ার্ল্ডেও উই আর স্টাডিং শেক্সপিয়ার, সো শেক্সপিয়ার ইজ দ্য বেস্ট নোন, এবং তাই তাকে বেস্ট কনসিডার করা হয়, এবং বেস্ট কনসিডার করা হয় দেখেই তার কাজগুলোকে আমরা এত ভালোভাবে বুঝতেও পারি। আচ্ছা, দ্য এন্ডিউরিং, আচ্ছা এটা হচ্ছে শেক্সপিয়ার। আমি পরে এই প্যারাগুলার টাইটেলগুলো দিয়ে দিব, ঠিক আছে, লিখে, সো ইট উড বি হেল্পফুল, আপনাদের তখন পড়তে সুবিধা হবে। জাস্ট এখন আপাতত মার্কিংটা করেন। আমি করতাম কি, আমি যখন এরকম রিডিং করতাম কোনো একটা মানে লিটারারি থিওরি অথবা ক্রিটিসিজম, আমি আমার মতো একটা পয়েন্ট মেক করে প্রতিটা প্যারার উপরে উপরে লিখে দিতাম, বিকজ এক একটা প্যারা ইট কাইন্ড অফ মানে ডিনোটস ডিফারেন্ট আইডিয়াস, তাহলে সুবিধা হয়, পরীক্ষার আগেও বুঝতে সুবিধা হয়, খুঁজে পেতে সুবিধা হয়। আচ্ছা, দ্য পোয়েট অফ হুজ ওয়ার্কস, আমি বলবো যেখান থেকে আন্ডারলাইন করতে হবে, এখন জাস্ট আমি পড়ে যাচ্ছি। I have undertaken the revision may now begin to assume the dignity of an ancient and claim the privilege of established fame and perspective veneration. He has long outlived his century. The term commonly fixed as a test of literary merit. Whatever advantages he might once derive from personal allusion, local custom or temporary opinions have for many years been lost, and every topic of merriment or motive of sorrow which the moors of artificial life afforded him now only obscure the scenes which they once illuminated. এখন সে একটু ফার্স্টে হাইলাইট করতে চাচ্ছে যে যেই পোয়েটকে নিয়ে রাইট নাও আমি কথা বলবো, সেই পোয়েটের কি হলো, তার সে হচ্ছে দ্য অ্যাজিউম দ্য ডিগনিটি অফ অ্যান অ্যানশিয়েন্টের কোনো একটা ডিগনিফাইড পারসন, and his work has the privilege of established fame and perspective veneration. That means he was very famous, সে খুবই ফেমাস ছিল। he has outlived his century, তাই না? শেক্সপিয়ার নিজের সেঞ্চুরিকে ছাপিয়ে, today we are studying about Shakespeare. So the term commonly fixed as a test of literary merit, এটাকে আমরা বলবো he is a literary meritorious person. Exactly. Temporary opinions, আচ্ছা, whatever advantage he might once derive from personal allusion, local custom or temporary opinions have for many years been lost. ধরেন শেক্সপিয়ার যে লিখলো, শেক্সপিয়ারের লেখাটা তো কোন একটা যুগের রেফারেন্স, তাই না? বলেন, এলিজাবেথান এরার। সো ওই যুগের রেফারেন্সের অনেক কিছুই আমরা পাবো শেক্সপিয়ারের রাইটিংয়ের মাধ্যমে। তখনকার কাস্টম, তখনকার রিচুয়ালস, তখনকার পলিটিক্স, এভরিথিং ওয়াজ প্রেজেন্ট ইন হিজ রাইটিং। ওই যুগ তো হ্যাড বিন গন বাই, চলে গেছে, বাট আলটিমেটলি দ্যাট ফ্লেভার ওয়াজ দেয়ার, শেক্সপিয়ার ইজ স্টিল দেয়ার। সে বলতে চাচ্ছে যে হুয়েভার ইজ দ্য বেস্ট পোয়েট, হি উড বি আউটলিভিং হিজ সেঞ্চুরি। ওই যুগ, ওই কাস্টম সব কিছু মেবি গন বাই করবে, বাট হি উড বি সাস্টেইনিং অনলি থ্রু হিজ ওয়ার্ক। এখন একটু মার্ক করেন, দ্য ইফেক্টস অফ ফেভার অ্যান্ড কম্পিটিশন আর অ্যাট end the tradition of his friendship and his enmities has perished. His works support no opinion with arguments nor supply any faction with invectives. They can neither indulge vanity nor gratify malignity, but are read without any other reason than the desire of pleasure, and are therefore praised only as pleasure is obtained, thus unassisted by interest or passion. They have passed through variation of taste and change of manners, and as they developed from one generation to another have received new honors at every transmission. এইটুক দাগান। এখানে কি বলতে চাচ্ছে যে শেক্সপিয়ারের কাজগুলো কীরকম, দে ডোন্ট হ্যাভ এনি ভ্যানিটি। ভ্যানিটি মানে শূন্য, যে খুব একদমই ফেলে দেওয়ার মতো না, অর দে নিদার গ্র্যাটিফাই ম্যালিগনিটি। ম্যালিগনেন্ট মানে ইভিল, খারাপ, এরকমও না। সো এই কাজগুলো কি, দে contain the desire for pleasure. Shakespeare writes only for pleasure.
কাজগুলা আমাদেরকে প্লেজার দেয়, যেমন হুমায়ুন আহমেদের রাইটিং বলা হয় জাস্ট টু গেট কমফোর্ট, টু গেট হ্যাপিনেস, আনন্দ। হুমায়ুন আহমেদ নিজেই বলে গেছিল যে আমি আনন্দ দেওয়ার জন্যই লিখি, কোনো শিক্ষণীয় কিছু নাই আমার এখানে। সো এখানে বলছে শেক্সপিয়ার ইজ অলসো গিভ দ্য রিডার্স প্লেজার অনলি। সো এই প্লেজারটাই কি, তার প্লেজারটাই হচ্ছে দেয়ার ফর প্রেজড, এইটাই প্রশংসিত, যে জাস্ট সে আনন্দ দেওয়ার জন্য লিখে গেছে অ্যান্ড দ্যাট ইজ হিজ স্টাইল। আলটিমেটলি কি হচ্ছে, এই যে জিনিসগুলা ইন্টারেস্ট আর প্যাশনের ছাড়াই, যে ধরেন অনেক সময় হয় না যে আমাদের শেক্সপিয়ারের একটু ডিফিকাল্টি তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিথিং, এই যুগে এসে অত ইন্টারেস্টও ফিল করি না, বাট তারপরেও উই লাভ টু রিড শেক্সপিয়ার বিকজ অফ দ্যাট প্লেজার। এই কথাটাই বলে যাচ্ছে যে টেস্টের চেঞ্জ হচ্ছে, ম্যানারে চেঞ্জ হচ্ছে, বাট আলটিমেটলি স্টিল নাও জেনারেশন থেকে জেনারেশন পার হয়ে যাওয়ার পরেও শেক্সপিয়ার্স রাইটিং ইজ গিভিং দ্য রিডার দ্য সিমিলার প্লেজার দ্যাট ওয়াজ অবটেইনড অ্যাট দ্যাট এলিজাবেথান এরা। একই রকমই আপনি রেসপন্স পাবেন। গরম লাগতেছে না, এটা ছাড়লেই এখন আমার। আচ্ছা, এখন আসেন শেক্সপিয়ারের রাইটিংয়ের স্টাইলটা মেইনলি কী ছিল। শেক্সপিয়ার পড়া হয়েছে আগের 6 to 9 ব্যাচেও, পড়েন নাই? কীরকম ছিল স্টাইলটা, কী ছিল নেচারটা, কীরকম ছিল? যদি বলি যে খুবই আর্টিফিশিয়াল, খুবই গর্জিয়াস, এরকম কিছু নাকি ইটস ইট ভেরি জেনারেল স্টোরি? ইট কুড এক্স্যাক্টলি, সো ইট ইজ আ ভেরি জেনারেল ইন নেচার, খুবই জেনারেল স্টোরি, যে কমন পিপলের স্টোরি, তাই না? মোস্ট অফ দ্য টাইম মনে হতো সেই কত আগে হেমলেটের স্টোরি, বাট হেমলেট পড়ে মনে হচ্ছিল যে আমিও যদি হেমলেট হতাম আই উড হ্যাভ টেকেন অল দিস মুভস। এক্স্যাক্টলি, বিকজ কি কমন পিপলের স্টোরি আর কি হবে, যে দ্য ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি পলিটিক্স অ্যান্ড এভরিথিং। Nothing can please many and please long, but just representation of general nature. Particular manners can be known to few, and therefore few only can judge how nearly they are copied. The irregular combination of fanciful invention may delight a while, by that novelty of which the common satiety of life sends us all in quest, but the pleasures of sudden wonder are soon exhausted, and the mind can only repose on the stability of truth. এখানে বলেন এই লাইনটাও দাগান, that novelty of which common satiety of life sends us all in quest, but the pleasures of sudden wonder are soon exhausted, and the mind can only repose on the stability of truth. কি মানে এটার? Exhausted, যখন আমরা হেমলেট পড়লাম, হ্যাঁ হেমলেটে দেখলাম যে হি ওয়ান্টস টু টেক দ্য রিভেঞ্জ অফ কিলিং হিজ ফাদার, কিলার অফ দ্য ফাদার, এগেইনস্ট দ্য কিলার অফ দ্য ফাদার, তাই না? তখন মনে হলো কিলারটাকে ক্লডিয়াস আর দ্য কুইন। সো ক্লডিয়াস অ্যান্ড কুইনকে হচ্ছে সে মারবে। প্রথমে উই বিকাম ভেরি সারপ্রাইজড বিকজ ক্লডিয়াস অ্যান্ড কুইন কে ছিল? একজন ছিল তার আঙ্কেল, আরেকজন ছিল মা। সো চিন্তা করেন, বাবার খুনি হিসেবে মা এবং চাচাকে সে শাস্তি দেবে, অ্যান্ড হি ওয়াজ ট্রাইং টু মার্ডার দেম অ্যাজ ওয়েল। সো প্রথমে ইট সিমস ভেরি সারপ্রাইজিং টু আস, তাই না, যে নর্মের বাইরে। বাট আলটিমেটলি ওয়েন এভার উই আর থিঙ্কিং ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ হেমলেট, যখন হেমলেটের জায়গাটা থেকে চিন্তা করতেছি, বিকজ হি হ্যাজ বিন রিয়েলি এফেকশনেট টু হিজ ফাদার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম injustice has been done to the father, তাই না? So justice needs to be brought upon whoever the killer is, এইটা ছিল তার মোটিভ। তখন আমাদের মনে হচ্ছে ওকে, এইটা যদি আমিও হেমলেটের জায়গায় হতাম সিমিলার কাজটাই করতাম, বিকজ দিস ইজ দ্য ট্রুথ। সো শেক্সপিয়ারের রাইটিংটাও এইরকমই। অ্যাট ফার্স্টে মনে হতে পারে যে দিস ইজ আ ভেরি ওয়ান্ডারাস কাইন্ড অফ স্টাফ, বাট আলটিমেটলি উই গেট অ্যালং উইথ দ্য real life manner, we get along with the stability of the truth.
আচ্ছা, Shakespeare is above all writers, at least above all modern writers, the poet of nature, the poet that holds up to his readers a faithful mirror of manners and of life. His characters are not notified by the customs of particular places, unpracticed by the rest of the world, by the peculiarities of studies or profession which can operate but upon small numbers, or by the accident of transient fashion or temporary opinions. They are the genuine progeny of common humanity. এই পুরা প্যারাটাই দাগ হবে because it describes all about the Shakespeare's characters. লিখে রাখেন পাশে যে শেক্সপিয়ারস ক্যারেক্টার্স, ড্রামা ক্যারেক্টার্স। সো কি বলতে চাচ্ছে সে কেন বেস্ট? বিকজ দিস, এই জন্যই বারবার করে বলছি ব্রিং আউট দ্য কপি, বিকজ আমি দাগাবো সুমনা, এই জন্যই বারবার করে বলছি ব্রিং কপি। না ফোনে আনবেনও না, বিকজ বড় জিনিস আপনার তো মাথায়ও থাকবে লেখাগুলা। আচ্ছা, সো এখানে কি বলছে যে শেক্সপিয়ার রিফ্লেক্টস হিজ রিডার্স অফ ফেইথফুল মিরর্স অফ ম্যানার্স অ্যান্ড অফ লাইফ। একদমই ট্রু পিকচারটা সে তার রিডারকে দেখায়, ওকে। অ্যান্ড দে আর নট মডিফাই বাই দ্য কাস্টিউম অফ পার্টিকুলার প্লেসেস। একটা মাত্র পার্টিকুলার সেটিংয়ে আটকে রাখা যায় না। হেমলেটের সেটিংটা কি ছিল? 6 to 9 ব্যাচ বলেন। হেমলেট কোন দেশের ছিল? কোথাকার স্টোরি এটা? ডেনমার্কের। সো চিন্তা করেন ডেনমার্কের স্টোরি, বাট ইট কুড বি অ্যাপ্লিকেবল ফর আস। ইট কুড বি হেমলেটের আরেকটা মুভিও ছিল না, হায়দার রিপ্রেজেন্টেশন, একটা ইন্ডিয়ান কনটেক্সটের মধ্যে হেমলেট ইজ প্রজেক্টেড। সো চিন্তা করেন ইট অলরেডি আউটলিভস দ্য বাউন্ডারি, তাই না? ডেনমার্কের স্টোরি, বাট ইট ইজ অলরেডি আউটলিভিং দ্য সেঞ্চুরিজ অ্যান্ড বাউন্ডারিজ। সো বলতে চাচ্ছে একটা পার্টিকুলার প্লেসে ইউ ক্যান নট কনফাইন দ্য ওয়ার্ক অফ শেক্সপিয়ার। হেমলেটের স্টোরি বলেন 6 to 9 বলেন আপনারা। মুভি দেখে এক্সাম দিচ্ছেন, বলেন হেমলেট কে ছিল? হেমলেট ওয়াজ আ ডেনমার্ক প্রিন্স। কিং লিয়ার ওটা। হেমলেট ওয়াজ আ প্রিন্স অফ ডেনমার্ক, ঠিক আছে। সাডেনলি হেমলেট রিটার্নস টু হোম অ্যান্ড হি লিসেন্স দ্য হিয়ারস দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। সো তার বাবাকে মারা হয়, হিজ ফাদার হ্যাজ বিন কিল্ড। তো হেমলেট হচ্ছে তখন মনে করে হেমলেট হ্যাজ বিন গোয়িং থ্রু দ্য টার্ময়েল। হ্যাঁ, বাবার ডেথে সে এত এফেক্টেড হয়, এক্স্যাক্টলি হি হ্যাজ বিন টার্ন টু ইনটু ম্যাড পিপল, এটা মনে করে সাইকোলজিক্যালি ইমপ্যাক্ট হয়। এক্স্যাক্টলি হত্যা করা হয়েছে, তখন সে মানে প্রতিশোধ নেওয়ার স্পৃহা জাগে তার ভিতরে। তারপরে সে হচ্ছে ক্লডিয়াস থাকে তার চাচা, এন্ড ইন দ্য মিন টাইম ডেথ পার না হতে হতেই, ধরেন মর্নিং টাইম পার না হতে হতেই Claudius gets married to his mother, Hamlet's mother. ম্যাডাম সে প্রমাণ খুঁজতে চায়, সে বুঝতে চায় যে এটা কিভাবে আমি প্রমাণ করব। তখন সে একটা ড্রামার আয়োজন করে, এক্স্যাক্টলি স্টেজ ড্রামা পারফর্ম করে, এবং সে ড্রামার স্প্যানিশ ট্র্যাজেডির মতো তার বাবার মৃত্যু রিলেটেড কিছু নেই, এবং তার চাচা যে হ্যামলেট না ক্লোডিয়াস ওখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকে, এবং সে সেখানে নাটকটা পারফর্ম করার পরে মাঝখান থেকে তার বাবাকে যে হত্যা করা হয়েছে এরকম একটা কাহিনী তুলে ধরে। এবং তার মা যখন তার চাচার পাশে বসে থাকে, মানে সে উঠে চলে যায়, চলে যেয়ে হচ্ছে তখন তার চাচা হচ্ছে ওই সময় হচ্ছে খুব পাজেল হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, আমার চাচাই আমার বাবার হত্যা করেছে, এবং তার মার সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তারপরে সে হচ্ছে আসার পরে প্ল্যান করে যে হত্যা করবে, করে তার মার সাথে হচ্ছে কথা কাটাকাটি হওয়ার পরে সে দেখে যে পর্দার আড়াল থেকে কেউ একজন, বাট সেটা হচ্ছে পলিনিয়াস থাকে, ওদের অ্যাডভাইজার। ও তখন ভাবে যে ওইটার মনে হচ্ছে ক্লডিয়াস, তখন সে ধারালো অস্ত্র দিয়ে পলিনিয়াসকে মারে। হচ্ছে পলিনিয়াস মারা যায়। মারার পরে তখন তার চাচা ক্লডিয়াস বলে যে তুমি যেহেতু একে হত্যা করছো, তোমাকে হচ্ছে ওই ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে, তুমি পালিয়ে যাও, না হলে তোমাকে মানে আমরা বিচার কার্য হত্যা করে ফেলবো। তখন সে মানে একটা চিরকুট লিখে ওকে পাঠিয়ে দেয়, এবং মাঝখান থেকে ওই হ্যামলেটকে মারার জন্য ওর চাচা আবার হচ্ছে ওইদিকে জলদস্যুদের আক্রমণ যখন সে করে, তখন সে ওকে মারার জন্য আরেকটা গ্রুপ করে, এবং হচ্ছে রাজার কাছে চিঠি পাঠায়, ইংল্যান্ডের রাজা যে সেই হ্যামলেটকে যাতে হত্যা করে ফেলা হয় ওখানে। এই মাঝখানে যখন
সমুদ্রে জলদস্যু আক্রমণ করে তখন আবার ব্যাক চলে আসে। ডেনমার্কে আসে। ডেনমার্কে এসে অনেক বড় কাহিনী। হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য এন্ডে হেমলেট বলেন, লাস্ট এন্ডিংটা বলেন। লাস্ট এন্ডিংটা ছিল হেমলেট যারা করতে হলো ওদের অ্যাডভাইজার, ওর ছেলে থাকে, ওর মেয়ে তো হলো থাকে গার্লফ্রেন্ড, এফএলএ এফএলএকে তো মার্ডার করা হয়। ওগুলা বাদ, এন্ডিং বলেন, শুধু এন্ডিং। তো যে ছেলে হলো যে রিভেঞ্জ দেওয়ার জন্য কিং ক্লোডিয়াস মূলত ওর ছেলের মানে ই করে, প্রভাবিত করে, হ্যাঁ, যে হ্যামলেটের বিপক্ষে রিভেঞ্জ নেবে এবং একটা যুদ্ধ তাদের মধ্যেই করে। ওই তরবারের মধ্যে হলো যে পয়জন থাকে। সো হেমলেট হচ্ছে পয়জন থাকে এন্ড হি হ্যাজ বিন ডাইড। লাস্টে এন্ডিং হচ্ছে দুইজনকে হচ্ছে লড়াই করে, হ্যাঁ, একজনের মাথায় হচ্ছে ছুরির মাথায় একটা বিষ মিশিয়ে দেয়, দিয়ে হচ্ছে ওই আঘাত করতে করতে একজন হলো যে ওইখানে ড্রিঙ্ক করার জন্য যে ব্যবস্থা করা হয় ওইটার মধ্যেও পয়জন থাকে। তো ওইটা হলো ওর মা লাস্টে মানে সবাই মারা যায়, স্প্যানিশ ট্র্যাজেডির মতো। বাট হেমলেটের সামারিটা হলেও একটু পড়বেন, বিকজ এখানে হেমলেটের উপর বেস করে করেই ক্রিটিসিজমটা লেখা। হেমলেটের অনেক ক্যারেক্টার ওগুলা নিয়েও। নরওয়ে, ও নরওয়ের প্রিন্স। আচ্ছা, সো হেমলেটটা একটু সামারিটা পড়বেন, হ্যাঁ, বিকজ সামারি না পড়লে হেমলেটের উপরে অনেক, কারণ বুঝবেন না, এটা পুরোটুকুই হেমলেট ক্রিটিসাইজ করছে, হেমলেটের ক্যারেক্টারস অ্যান্ড এভরিথিং। এইটা তো লিটারেচার স্টুডেন্ট হিসেবে সবার হেমলেট পড়া উচিত, সামারি তো দূরের কথা, যে পুরো বই পড়া উচিত। আচ্ছা, যেখানে ছিলাম ওটা বলি, দে আর দ্য জেনুইন প্রোজেনি অফ কমন হিউম্যানিটি, দ্য ড্রামা। ওকে, শেক্সপিয়ারের ড্রামাগুলোর কথা বলা হচ্ছে বা ওয়ার্কের কথা বলা হচ্ছে যে দে আর দ্য জেনুইন প্রোজেনি অফ কমন হিউম্যানিটি, কমন পিপলের কমন হিউম্যানিটি থেকেই দে হ্যাভ বিন রিফ্লেক্টেড। একটু চুপ থাকতে হবে, হ্যাঁ। Such as the world will always supply and observation will always find. His person act and speak by the influence of those general passions and principles by which all minds are agitated and the whole system of life is continued in motion. In the writings of, ekhane marking koren, in the writings of other poets a character is too often an individual. In those of Shakespeare it is commonly a species. কি বলতে চাচ্ছে এটাই এই লাইনটা? In the writings of other poets a character is too often an individual. In those of Shakespeare it is commonly a species. বলেন। হ্যাঁ, হারাবেনি, বিকজ ফোনে এই জিনিস খুঁজে পাওয়া। আচ্ছা, বলতে চাচ্ছে যে আদার পোয়েটদের ক্ষেত্রে যদি ক্যারেক্টারগুলোকে দেখি মনে হবে দিস ইজ আ ভেরি স্পেশাল ক্যারেক্টার, আমার সাথে মিলে না। ইন্ডিভিজুয়াল সবগুলো ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারের সাথেও ক্যারেক্টার আবার মিলবে না। কিন্তু যখনই whenever we read Shakespeare, ওই যে একটা স্পিসিস মনে হবে এটা আমারই গল্প, আমাদেরই গল্প, চারপাশে যা ঘটতেছে সেগুলারই গল্প। হ্যাঁ, এই আচ্ছা, it is from the wide extension of design that so much instruction is derived. It is this which fills the plays of Shakespeare with practical axioms and domestic wisdom. It was said of Euripides that every verse was a percept, and it may be said of Shakespeare that from his works may be collected a system of civil and economical prudence. Prudence মানে wisdom, জ্ঞান, নলেজ। সো বলতে চাচ্ছে শেক্সপিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রতিটা অন্য রাইটারদের ক্ষেত্রে কি হয়, এভরি ভার্স ওয়াজ আ পারসেপ্ট, পারসেপশন থেকে লেখা। যে পারসেপশন মানে কি, ধারণা, এক্স্যাক্টলি। কিন্তু তার বই পড়ে মনে হয় দিস ইজ দ্য কালেকশন অফ সিস্টেম অফ সিভিল অ্যান্ড ইকোনমিক্যাল প্রুডেন্স, অ্যাজ ইফ দ্য স্টোরি ইজ রিয়েল। সিভিল অ্যান্ড ইকোনমিক ব্যাপারগুলোও যে দেখানো হয় সেগুলাও ইনফ্যাক্ট রিয়ালিটির সাথে ম্যাচ করে। Yet his real power is not shown in the splendor of particular message
passages, but by the progress of his fable and the tenure of his dialogue. And he that tries to recommend him by select quotation will succeed like the pedant Hercules, who, when he offered his house to sale, carried a brick in his pocket as a specimen. এইখান থেকে একদম দাগান, yet his real power is not shown. This is a very very important একটা statement এখানে দেয়া. Yet his real power is not shown in the splendor of particular passages, but by the progress of his fable and the tenure of his dialogue. And he that tries to recommend him by select quotation will succeed like the pedant Hercules, who, when he offered his house to sale, carried a brick in his pocket as a specimen. কি বলতে চাচ্ছে? একজন লোক, ঠিক আছে, হেরাক্লিস ছিল, হি ওয়াজ এ গ্রিক ফিলসফার। সে ফিলসফার ছিল এবং হেরাক্লিসের কোন একটা স্টোরির মধ্যে এই ধরনের একটা বর্ণনা আছে। পেডান্ট মানে হচ্ছে দ্য পারসন হু হ্যাজ বিন কনসার্ন উইথ এক্সেসিভ ডিটেইল, একদম ডিটেইলে কিছু মানুষ থাকে না অনেক বেশি ডিটেইল পছন্দ করে, কোনো একটা রাইটিং দিলে ধরেন কেটে ছিঁড়ে রাখবে না, বিকজ হি লাভস টু সি দ্য ডিটেইল অফ দ্যাট। সো ওরকম মানুষজনকে বলা হয় পেডান্ট। সো কোনো একজন পেডান্ট ডিউরিং দ্য টাইম অফ দ্য হেরাক্লিস, সে কি করতো, যখনই তার বাসা বিক্রি করার জন্য আমরা কি করব, আমরা বাসাটা ঘুরে দেখাবো। ধরুন আমি আমার বাড়ি একটা সেল করতেছি, আমি বলবো যে ওভারঅল চলেন বাসায় যান, একটা ট্যুর দেন, 1 আওয়ারের একটা ট্যুর করেন, আমার বাসাটা দেখেন অ্যান্ড দেন কিনেন। কিন্তু এই লোকটা এতই ডিটেইলে বিলিভ করতো, সে একটা করে ইট নিয়ে যেত অ্যাজ আ স্পেসিমেন, যে আমার ইটটাও চেক করেন। সো ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড অলসো এইটার সাথে কাকে কম্পেয়ার করা হচ্ছে, এই পুরা ইনসিডেন্টটার সাথে কম্পেয়ার করা হচ্ছে শেক্সপিয়ারের রাইটিং। এক্স্যাক্টলি, হ্যাঁ, সে এত ডিটেল যে বাসা থেকে ইট খুলে নিয়ে গিয়ে ওই স্পেসিমেন হিসেবে সবাইকে দেখাতো যে সি ইট, যে আমার ইটটাই কত মজবুত অ্যান্ড এভরিথিং। বা হু নোজ, জিনিসটা তো একটা মেটাফোর হিসেবে না, মেবি একটা ইট সে রেখেই দিছে টু শো দ্য স্পেসিমেন। সো এই পরিমাণ পেডান্ট্রিক একটা পারসন, এবং সেইটার সাথে কম্পেয়ার করা হচ্ছে কাকে, শেক্সপিয়ারের রাইটিংটাকে, যে শেক্সপিয়ারের রাইটিং অলসো কনভেজ দ্যাট মাচ ডিটেইলিং অ্যান্ড নট অনলি ইন পার্টিকুলার প্যাসেজ। যেমন না যে একটা ড্রামার একটা প্যাসেজেই ম্যাম এখানে এত বেশি ডিটেইলে লেখা, বাকি আর কোথাও নাই, এরকম না, প্রতিটা ওয়ার্ক এবং হ্যাঁ টপ টু বটম পর্যন্ত এই রকম ডিটেইলিং ইজ দেয়ার। এই যে, এবং এটা আপনি কিভাবে বুঝবেন, যেমন ওই যে আপনাদের মতো সামারি শুধু পড়ে জীবনেও বোঝা যাবে না। টু নো শেক্সপিয়ার ইউ হ্যাভ টু রিয়েলি নো হিম বাই রিডিং পিন পয়েন্টিং ডিটেইল অফ হিজ রাইটিং। ঠিক আছে, এখন তো আরও ভালো লাগার কথা, বিকজ আগে ক্রিটিসিজম পড়ে ফেলতেছেন। সো এখানে বলতে চাচ্ছে এটা গ্র্যাজুয়ালি হবে, whenever you are reading his fables, whenever you are reading his dialogues, যখন ক্যারেক্টারগুলোকে আপনি জানতে পারবেন তখন you would feel like that way, যে everywhere is detailed writing. আচ্ছা, এখানেও এটাও আন্ডারলাইন করেন, পরের প্যারাটাও। It will not easily be imagined how much Shakespeare excels in accommodating his sentiments to real life, but by comparing with other authors. It was observed of the ancient schools of declamation that the more diligently they were frequented, the more was the student disqualified for the world, because he found nothing there which he should ever meet any other place. The same remark may be applied to every stage but that of Shakespeare. The theatre, when it is under any other direction, it is peopled by such characters as were never seen, conversing in a language which was never heard, upon topics which will never arise in the commerce of mankind. But the dialogue of this author is often so evidently determined by the incident which produces it, and is perceived with so much ease and simplicity that it seems scarcely to claim the merit of fiction, but to have been gleaned by diligent selection out of common conversation and common occurrence.
সিমিলার মেসেজই দিচ্ছে যে শেক্সপিয়ারের ডায়ালগ, শেক্সপিয়ারের whenever the drama is staged, it seems like a common regular affair is going on. But ল্যাঙ্গুয়েজটাও খেয়াল করেন, whenever you are criticizing someone's work, দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজটা কি পরিমাণে ব্রিলিয়ান্ট অ্যান্ড শার্প একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে এভরি টাইম স্যামুয়েল জনসন। Exactly, কতখানি excels in accommodating sentiments to real life, but it was observed of the ancient schools of declamation, and the more diligently they are frequent, the more was the student disqualified for the world, because he found nothing there which he should ever meet in any other place. আচ্ছা, এখন আসেন শেক্সপিয়ারের রাইটিংয়ে অ্যান্ড শেক্সপিয়ারস থিম অফ লাভ, হাউ ইজ ইট এক্সপ্রেসড। এই পুরো প্যারাটা, নেক্সট প্যারাটা হচ্ছে শেক্সপিয়ারস থিম অফ লাভ। হ্যাঁ, upon every other stage the universal agent is love, by whose power all good and evil is distributed, and every action quickened or retarded, to bring a lover, a lady and a rival into the fable, to entangle them in contradictory obligation, perplex them with oppositions of interest, and harass them with violence of desire inconsistent with each other, to make them meet in rapture and part in agony, to fill their mouths with hyperbolical joy and outrageous sorrow, to distress them as nothing human ever was distressed, to deliver them as nothing human ever was delivered, is the business of a modern dramatist. স্টার্টিংটা কিভাবে করলো? দ্য রিপ্রেজেন্টেশন অফ লাভ ইন আ মডার্ন ড্রামা। একটা মডার্ন ড্রামাটিস্ট কিভাবে লাভকে রিপ্রেজেন্ট করে? দেয়ার ইজ আ লেডি, আ লাভার অ্যান্ড আ রাইভাল, ঠিক আছে? অ্যান্ড দে এনট্যাঙ্গল, তারা এনট্যাঙ্গলড করে এবং তাদেরকে কিছু হাইপারবোলিক জয়াস কিছু ডায়ালগ দিয়ে দেওয়া হয়। আলটিমেটলি কী করা হয়? কিছু কন্ট্রাডিক্টরি অব্লিগেশন হয়, অপোজিশন অফ ইন্টারেস্ট হয়, একজন আরেকজনকে হ্যারাস করে, ওই যে মারামারি কাটাকাটি, লাইক বাংলা সিনেমা টাইপ। So this is how a modern dramatist show love in a drama. হ্যাঁ, মারামারি কাটাকাটি চলে, হাইপারবোলিক্যাল কিছু জয়াস, কিছু এমন হাইপারবোলিক্যাল রোম্যান্টিক কিছু কমেন্ট থাকে, and that's how you end up the drama. For this probability is violated, life is misrepresented and language is depraved. So এখানে বলতে চাচ্ছে কি হচ্ছে, এই প্রসেসে প্রবাবিলিটি ইজ ভায়োলেটেড, যে কোনো কিছু যে আমরা গেস করব ওইটার সুযোগ আমাদেরকে দেওয়া হয় না, যে প্রবাবল এই জিনিসটা ঘটতে পারে, এটা না, আমরা জানি দিস ইজ দ্য স্টোরি, যে লাভার থাকবে, লেডি থাকবে এবং একটা ভিলেন থাকবে, অ্যান্ড দেয়ার উড বি আ ফাইট বিটুইন লাভার অ্যান্ড দ্য ভিলেন, আর আলটিমেটলি লাভার উইল উইন ওভার দ্য লেডি। সো একদমই এক্স্যাক্টলি উই ক্যান ইন্টারপ্রেট, এই কথাটাই বলা হচ্ছে যে এখানে প্রবাবিলিটি ভায়োলেট করা হয়, লাইফ মিসরিপ্রেজেন্ট করা হয়, লাইফটা এত সোজা না, সো লাইফেরও মিসরিপ্রেজেন্ট, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ ডিপ্রাভড, ল্যাঙ্গুয়েজের অবস্থাও যে খুব আহামরি সেরকমও না। বাট লাভ ইজ অনলি ওয়ান অফ মেনি প্যাশনস, অ্যান্ড ইট হ্যাজ নো গ্রেট ইনফ্লুয়েন্স আপন দ্য, অ্যান্ড অ্যাজ ইট হ্যাজ নো গ্রেট ইনফ্লুয়েন্স আপন দ্য সাম অফ লাইফ, it has little operation in the dramas of a poet who caught his ideas from the living world and exhibited only what he saw before him. He knew that any other passion, it was regular or exorbitant, was a cause of happiness or calamity. Exorbitant মানে high, exorbitant, orbitant, so high, এটা কি বলতে চাচ্ছে কিন্তু লাভ, শুধু লাভকে সেন্টার করেই কি আমরা বেঁচে থাকি? ইট ইজ ওয়ান অফ দ্য মেনি প্যাশনস, জীবনের অনেকগুলো ঘটনার একটা ঘটনা হচ্ছে লাভ। সো সবসময়ই যে লাভ সেন্ট্রিকই লাইফ ঘটবে, লাইফ উড বি ট্যাংলিং অ্যারাউন্ড, সেটা তো না। সো শেক্সপিয়ার ওইভাবে লিখতোই না যে লাভ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। হেমলেটের গল্পটা কি? অলদো ইট ইজ লাভ ফর ফাদার, বাট আলটিমেটলি ইজ আ কনফ্লিক্ট, রিভেঞ্জ অ্যান্ড অলসো দ্য কনফ্লিক্ট, একটা লাইফ সাইকেল। হ্যাঁ, রিভেঞ্জ ট্র্যাজেডি। সো ওখানে তো ইউফিলিয়াকে হি ডাজন্ট ইভেন কেয়ার অ্যাবাউট ইউফিলিয়া, তাই না? সো দিস ইজ নট আ লাভ স্টোরি আলটিমেটলি, বাট ইট ইজ আ স্টোরি এগেইন।
ইট ইজ আ স্টোরি ফ্রম লাইফ। এই কথাটাই বলতে চাচ্ছে যে শেক্সপিয়ার্স ড্রামাগুলোতে শুধুমাত্র লাভকে প্রায়োরিটি দেওয়া হয় নাই, লাভের বিভিন্ন স্টেজ দেখানো হয়েছে। হেমলেট কুড বি আ ভেরি গুড রিপ্রেজেন্টেশন ফর দ্য লাভ টুয়ার্ডস ফাদার অ্যান্ড অলসো ফর দ্য মাদার। সো এইরকমভাবে এই জিনিসগুলো দেখানো হয়েছে যা দ্য রিয়েল ট্রুথটা। আচ্ছা, characters thus ample and general were not easily discriminated and preserved, yet perhaps no poet ever kept his personage more distinct from each other. I'll not say with Pope that every speech may be assigned to the proper speaker, because many speeches there are which have nothing characteristical, but perhaps though some may be equally adapted to every person, it will be difficult to find any that can be properly transferred from the present possessor to another claimant. The choice is right when there is reason for choice. এই লাইনটাও মার্ক করেন। কি বলা হচ্ছে? সো বলতে চাচ্ছে আলেকজান্ডার পোপ, আরেকজন আপনারা পড়বেন ওই যে 17 and 18 সেঞ্চুরি রেস্টোরেশনে পোপের রেপ অফ দ্য লক একটা পোয়েম পড়বেন। আচ্ছা, সো আলেকজান্ডার পোপ কি বলতে চাচ্ছিল যে প্রত্যেকটা স্পিচের জন্য প্রত্যেকটা প্রপার স্পিকার ছিল না প্রবাবলি। শেক্সপিয়ারকে নিয়ে যখন সে ক্রিটিসাইজ করে, সে বলে যে প্রত্যেকটা ক্যারেক্টারের মানে এটাই বলা উচিত হয় নাই। আর হেমলেটের অনেক ডায়লগ আছে, আপনার মনে হবে যে হেমলেট কেন এরকম অ্যারোগেন্সি শো করলো বা দেখালো, ইউ রেইজ কোয়েশ্চেন। বাট আলটিমেটলি যখন আপনি আরও ডিপে যাবেন অ্যান্ড ইউ উড বি থিঙ্কিং অ্যাবাউট হেমলেস সাইকোলজি, তখন ইউ উড গেট ইউর জাস্টিফিকেশন। এই কথাটাই বলতে চাচ্ছে যে শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলোর ডায়লগ ডেলিভারি প্রথমে দেখে মনে হচ্ছে যে এই পার্সনটার এই কথাটা তো বলা উচিত হয় নাই, বাট শুধু ওই কনটেক্সটে চিন্তা করলে হবে না, ইউ হ্যাভ টু থিঙ্ক বিফোর দ্য টাইম। হ্যাঁ, তো বলা হচ্ছে দ্য চয়েস ইজ রাইট ওয়েন এভার দেয়ার ইজ আ রিজন ফর চয়েস। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য রিজন, কেন এই পার্সনটাকে দিয়ে এই কথাটা বলাচ্ছে। আচ্ছা, রিফ্লেকশন অফ লাইফ। ও বিকজ এত পড়া আমি কবে শেষ করবো আমি জানি না। রিফ্লেকশন অফ লাইফটা পড়াই শেষ করি। হ্যাঁ, রিফ্লেকশন অফ লাইফটা পড়াই তারপরে শেষ হোক। Other dramatists can only gain attention by hyperbolical or aggravated characters, by fabulous and unexampled excellence or depravity. As the writers of barbarous romances invigorated the reader by a giant and a dwarf, and he that should from his expectation of human affairs from the play or from the tale would be equally deceived. Shakespeare has no heroes. His scenes are occupied. এই লাইনটাও দাগ দেন। Shakespeare has no heroes. His scenes are occupied only by men who act and speak as the reader thinks that he should himself have spoken or acted on the same occasion. Even where the agency is supernatural, the dialogue is level with life. Other writers discuss the most natural passions and most frequent incidents, so that who contemplates them in book will not know them in the world. Shakespeare approximates the remote and familiarizes the wonderful. The event which he represents will not happen, but if it were possible, its effects would be probably such as he has assigned. আচ্ছা, কি বলতে চাচ্ছে যে অন্য রাইটাররা কিভাবে লিখে একটা ডুয়ার্ফের গল্প, একটা ধরেন ফেয়ারি টেল টাইপের স্টোরি, সো দ্যাট ইজ নট রিয়েল, দ্যাট ইউ ক্যান নট কানেক্ট টু ইয়োর সেলফ। বাট ওয়েন এভার শেক্সপিয়ার ইজ রাইটিং, দ্যাট মিনস দ্য হিউম্যানলি অ্যাফেয়ার্স, যেগুলো কিনা রিয়েল লাইফ স্টোরি, এবং ওই স্টোরিটা পড়ে যে বললাম যে মনে হয় যে দিস ইজ মাই স্টোরি, এটা আমারই গল্প, এবং এভাবে করে হি ইজ রিফ্লেক্টিং দ্য ন্যাচারাল লাইফ। না, এটা কি আমাদের লাইফও না? আমরা সবাই কি দেয়ার ইজ অ্যান আলটিমেট গুডনেস? কখনোই তো আলটিমেট গুডনেস বলে কোনো কিছু নাই। উই এভরিওয়ান হ্যাজ দ্য ইভিল ইন আওয়ার মাইন্ড, তাই না? সো শেক্সপিয়ারের হিরোগুলোকে দেখলেও তাই মনে হবে যে দে হ্যাভ দেয়ার নেগেটিভিটি অ্যাজ ওয়েল, এক্স্যাক্টলি, এবং নেগেটিভিটিটা প্লেতে রিফ্লেক্ট হয়। লাস্ট লাইনটা পড়ে শেষ করে দেই, এই লাইনটাও একটু মার্ক করেন। ইন দ্য প্রেজ
therefore is the praise of Shakespeare that his drama is the mirror of life, that he who has mazed his imagination in following the phantoms which other writers raise up before him, may there be cured by his delirious ecstasies, by reading human sentiments in human language, by scenes from which a hermit may estimate the transaction of the world and a confessor predict the progress of the passion. Just think about the comparison. কম্পারিজনে চিন্তা করেন, হারমিট মানে কি? সন্ন্যাসী, হারমিট। হারমিট মে এস্টিমেট দ্য ট্রানজ্যাকশন অফ দ্য ওয়ার্ল্ড, যেভাবে একটা হারমিট কিনা ওয়ার্ল্ডের ট্রানজ্যাকশন বুঝতে পারে, দ্য সন্ন্যাসী তারা অনেক দূরদর্শী হয় না, জীবনের যোগ বিয়োগ তারা তো আমাদের চেয়ে অনেক ভালো বলে দিতে পারে। অ্যান্ড অলসো আ কনফেসর প্রেডিক্ট দ্য প্রোগ্রেস অফ প্যাশন, এবং আরেকজন কনফেস করে যে তার প্রোগ্রেস সে নিজে তো বুঝতে পারবে। পাপ যখন আপনি করে সেটাকে অনুধাবন করেন, সেটাই তো মেইন, বলে না রিয়ালাইজেশনটাই ইম্পর্ট্যান্ট। সো এটার কথাও বলতে চাচ্ছে যে কেউ একজন যদি তার নিজের ভুল অনুধাবন করে, দ্যাট মিনস হি অলরেডি হ্যাড প্রোগ্রেস ইন হিজ লাইফ। সো এই প্রোগ্রেশনের মতোই হচ্ছে শেক্সপিয়ারের ড্রামাগুলাও। এক্স্যাক্টলি, it reflects all those philosophy. বুঝা গেছে? ভালো না খারাপ? একটু, বাট মিসিং হবে। আরো না আনেন বই, আরো না আনেন পেপার।